আসসালামু আলাইকুম সবাইকে। ভার্সিটি ক ইউনিট প্রস্তুতি নেওয়া মানুষজন, ঢাবি ক যাদের একটা মুখ্য টার্গেট হয়ে আছে, তাদের জন্য বোধহয় মোরললেস আর ১৫টা দিনের মতন সময় নেয়, ১৫টা দিনের থেকেও কম সময় রয়েছে। তো এই সময়ের ক্ষেত্রে লাস্ট যে 10 ডেজ, এই লাস্ট ১০ দিন কিন্তু অবভিয়াসলি একজন গেম চেঞ্জারের মতন হিসাবে কাজ করে। এক্ষেত্রে পড়াশোনা করাটা গেম চেঞ্জারের মতন যতটা না কাজ করবে, তার থেকে বেশি যে জিনিসটা কাজ করে ভাইয়া, সেটা হচ্ছে প্র্যাকটিস। এবং আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাকে ডেমো সহ একটা বিষয় রীতিমতন উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হচ্ছে, তোমার আসলে ভার্সিটি ক এর জন্য সব কোয়েশ্চেনের উত্তর করা লাগে না। ভার্সিটিতে মেরিটে টেকার জন্য, চান্স পাওয়ার জন্য সব কোয়েশ্চেনের উত্তর করা লাগে না। তাহলে কোয়েশ্চেন অ্যাট এ গ্লান্স, একবারে গ্লান্সে, মানে অ্যাট এ গ্লান্স দেখে আমি কিভাবে কোন জিনিসটাকে করব আর কোনটাকে স্কিপ করব এই চিন্তা করব, হ্যাঁ, সেটার একটা মানে ভিজুয়াল ডেমো আমরা দেখানোর চেষ্টা করব। এবং সেটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, অর্থাৎ ২৪-২৫-এর কোয়েশ্চেন থেকে, কেমিস্ট্রির অংশটা থেকে। সো মনে করে নাও ২৪-২৫-এ কেমিস্ট্রি অংশ থেকে কোয়েশ্চেন কয়টা আসছে? ১৫টা। তোমার বেলাও ইনশাল্লাহ সেরকমই থাকবে। কেমিস্ট্রিতে তোমার টার্গেট হচ্ছে এক্সাক্ট ১২টা থেকে ১৩টা কারেক্ট উত্তর করা। এখন এই ক্ষেত্রে উইদাউট ক্যালকুলেটর হ্যান্ড ক্যালকুলেশনে ৪৫ সেকেন্ডের ভিতরে আমাকে উত্তর করতে হবে, অর্থাৎ ৪৫ সেকেন্ডের ভিতরে আমাকে কোয়েশ্চেন বুঝতে হবে যে এটা আমাদের রসায়নের কোন পত্র থেকে আসা, কোন চ্যাপ্টার থেকে আসা, কোন টপিক থেকে আসা, তার ডিপ থেকে আসা না সারফেস থেকে আসা, এবং সেইটার কোয়েশ্চেনের উত্তরটা ঠিক করে সেটা কিন্তু আমাকে গোল্লা ভরাট পর্যন্ত কমপ্লিট করতে হবে। এতটুকু পর্যন্ত কাজ আমাকে ৪৫ সেকেন্ডের ভিতরে করতে হবে, বা তার থেকেও কম সময়। বুঝতেছো তো? আচ্ছা, যদি আমরা সেটা করার চিন্তা ভাবনা করে থাকি, তো তাহলে আমরা ওই ডেমোটা দেখবো। বাট তার আগে এই ১০ দিনের ভিতরে আমাদের আর কিছু কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো আসলে কি সেটা আমি একটু বলে নিই। এর সাথে সাথে ভাই আমি একটা জিনিস অ্যাড করি। আমি বরাবরই বলি যে এই যে টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলের মধ্যে টাইম ম্যানেজমেন্ট যে জিনিসটা, এটা টোটালি তোমার চান্স পাওয়ার 50%কে ডিফাইন করে। তোমার চান্স পাওয়ার 50% ডিফাইন করে বা ডিপেন্ড করে লিটারেলি টাইম ম্যানেজমেন্টের উপরে। কিসের টাইম ম্যানেজমেন্ট? এক্সাম হল টাইম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে রীতিমতন 50% চান্স পাওয়ার হার। কারণ তুমি যদি আসলে এমসিকিউয়ে, তুমি অনেক জানো, তুমি অনেক পারো, এমসিকিউয়ে তুমি হচ্ছে যে ১ থেকে ১০,০০০-এর ভিতরে না আসতে পারো, তোমার রিটেন খাতাটা চেকই করা হবে না, রীতিমতো জানো এটার বিষয় নিশ্চয়ই। তো তাহলে সেক্ষেত্রে ওই এমসিকিউ এর যে সময়টুকু, প্রথম ৪৫ মিনিট অবশ্যই অনেক বেশি গুরুত্ব বহন করতেছে। তো সেই ক্ষেত্রে ওই এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটাও আমরা কিভাবে করব, এই জিনিসটা আমরা এই 10 ডেজের ভিতরে আসলে প্র্যাকটিস করব। আমরা বলতাম আমাদের হার্টস্ট্রাইক ভার্সিটি ইউনিটে, যেটা ফাইনাল মডেল টেস্ট এখন চলতেছে, এদেরকে প্রত্যেককে বলা লাস্ট 3টা এক্সামে আমরা নিজেরা রীতিমতন ট্রেন করব যে তোমাদের আসলে কিরকম ভাবে, মানে তুমি আসলে এট এ গ্লান্স এই জিনিসটাই কিভাবে আসলে ধরতে পারবা, কিভাবে শিখবা এই জিনিসটা। আমি জানি এটা তুমি প্ল্যান করে রাখতেছো, আর এক্সাম হলে ওই কোশ্চেনটাই আসছে এরকমটা তো না। তুমি চিন্তা করে আসছো কেমিস্ট্রি থেকে তুমি বেশি দাগাবা, অথবা কেমিস্ট্রিতে সব থেকে বেশি হার্ড করছে, হইতেই পারে। ওগুলোর জন্য তো আমরা ডেডলি কম্বিনেশন কিছু, আমি নিজে হচ্ছে যে কিছু ম্যাচ করে পারমুটেশন কম্বিনেশন করে তোমাদেরকে দিছিলাম, যে যারা আমাদের ভার্সিটি ক টার্গেট করে আছো তারা কিরকম ভাবে কোশ্চেনগুলো উত্তর করবা বা দাগাবা, কোন সময়ের ভিতরে দাগাবা। যারা আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছো তারা কিভাবে করবা, মেডিকেল থেকে আসতেছো তারা কিভাবে করবা। আর দুইটা দেওয়া ছিল যে সর্বসাধারণের জন্য, অর্থাৎ এক্সাম হলের কোয়েশ্চেন দেখে আমরা চিন্তা করব যে আমরা কোনটাতে কম বেশি করে মেইনলি টোটাল কম্বিনেশনটা কমপ্লিট করব। তাতে আমাদের কারেক্ট দাগানো টার্গেট ছিল 45+, অবভিয়াসলি মানে 50+ আমি দাগাইছিলাম। অ্যাটলিস্ট 45+ যেন আমি কারেক্ট দাগাতে পারি, যেন আমি রিটেন খাতাটা চেক করানোর জন্য অ্যাটলিস্ট এলিজিবল হয়, 1 থেকে 10,000-এর ভিতরে আসতে পারি। বুঝছো তো? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে আসলে কোন জিনিসটা বলতে চাচ্ছি প্রথমে। ফার্স্ট যে গুণাবলীটা এখন এই টাইমের ভিতরে সব থেকে বেশি তোমাকে হেল্প করবে, সেটা হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন এট এ গ্লান্স। কোয়েশ্চেনটা এট এ গ্লান্স দেখেই তুমি যদি আসলে ফিক্স করতে পারো এটা তুমি উত্তর করবা, মানে আইদার ইউ গো ফর ইট অর নট, তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সব সময় প্রায়োরিটি দেওয়া হচ্ছে কনসেপচুয়াল থিওরি। এই কনসেপচুয়াল থিওরি জিনিসটা কি? আমি তোমাকে হচ্ছে যে জিনিসটা একেবারে লিটারালি ডেমোতে দেখাই আমি তোমাকে। ধরে নাও এই যে এই জিনিসটা, যেটা এই যে এই একটা কোয়েশ্চেন ভাই, এই কোয়েশ্চেনটা দেখো, বলতেছে যে কোন যৌগটি টটোমারিজম দেখায়। এটা ডিরেক্ট একটা এবং খুবই কমন একটা কোয়েশ্চেন, যারা সবাই মেইনলি জৈব রসায়ন বেসিক অন্তত কমপ্লিট করছে, সেটা হচ্ছে জানে যে যদি যৌগটা আমাদের একটা কিটোন থাকে, সেটার একটা টটোমারিজম মাস্ট হওয়া পসিবল। সো কিটোন আমার প্রথমেই আছে, তো রাইট অ্যান্সারটা কিন্তু এ। এটা একটা কনসেপচুয়াল থিওরি, বাট কনসেপচুয়াল থিওরির ভিতরে ইজি কনসেপচুয়াল থিওরি। আমি তোমাকে কনসেপচুয়াল থিওরি আরেকটা জিনিস দেখাই, যে 6 নাম্বার কোয়েশ্চেন, এটা প্রপার একটা কনসেপচুয়াল থিওরির কোয়েশ্চেন। এখানে বলতেছে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানুতা প্রদর্শন করে। এটাকে কেন আমি প্রপার কনসেপচুয়াল কোয়েশ্চেন বলতেছি, কারণ জিনিসটা হচ্ছে আমরা নর্মালি ক্লাসের ভিতরে বা একাডেমিকে পড়তাম বা পড়ানো হইতো অ্যালকেন, কত কার্বনের অ্যালকেন। কেন? কারণ হচ্ছে যে নর্মালি মানে ওই যে আলোক সক্রিয়তা থেকে সিস ট্রান্স বা জ্যামিতিক সমানুতা থেকে বেশি কোয়েশ্চেন হয় নর্মালি। এছাড়াও হচ্ছে যে ওই অ্যালকেন থেকে আসলে হাইয়েস্ট অ্যালকেন থেকে আসে, অথবা গ্লুকোজের 2 টু দি পাওয়ার 4 এই সূত্র দিয়ে 16টা পাওয়া যায়, এই এগুলা রিলেটেডই দেয়। বাট এখানে দিয়ে দিছে অ্যালকিন,
বাট তুমি যদি আসলে কনসেপ্টটা জানো বা বুঝো, তোমাকে জানতে হবে যে কার্বনের 4টা হাত 4টা ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা যুক্ত থাকবে, এবং এটা একটা যেহেতু অ্যালকেন হবে, মানে সরি অ্যালকিন হবে, তাই সবগুলাই একটা ধরে নাও হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলা, আর একটা CH3 গ্রুপ দ্বারা ফিল আপ করলা, আর একটা C2H5 গ্রুপ দ্বারা ফিল আপ করলা, একটা মিথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ, একটা হাইড্রোজেন গ্রুপ, আর এখানে তুমি ভিনাইল গ্রুপটা দিবা, না হলে তো এটা অ্যালকেনই হইলো না, তাই না? না হলে তো এটা অ্যালকেনই হইলো না। এই যে দেখো, তাহলে এখানে সর্বনিম্ন কয়টা কার্বন বলো তো ভাই? এখানে 3টা আর এখানে 3টা, 6টা। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের 6টা কার্বন যুক্ত। দেখো এই জিনিসটা কিন্তু এখানে কিছু হচ্ছে যে ইস্যুস হয়ে আছে, তুমি এই অ্যান্সারগুলো হচ্ছে যে স্কিপ করো, যেটা বলতেছিলাম, কারণ এটা হচ্ছে যে মানে করে ঝটপট করে করা, মানে এই কোয়েশ্চেন অনুসারে না। যাকে যেটা বলছিলাম সেটা শোনো, বললাম যেটা সেটা হচ্ছে যে 6 কার্বন যুক্ত, রাইট অ্যান্সার পেয়ে গেলে। অ্যালকেন হইতে হইলে এটা 7 কার্বন যুক্ত হইতে হইতো, মিথাইল ইথাইল এখানে প্রোপাইল থাকা লাগতো, বুঝছো? তাহলে এইখানে কিন্তু আসলে এই যে তুমি কোশ্চেনটার উত্তর করতে পারলা, এটা কনসেপচুয়াল থিওরি না, এটা কি তুমি ডিরেক্ট পাইছিলা? যদি অ্যালকেন বলতো তুমি করে থাকতা তাহলে এটা ডিরেক্ট থিওরি মানলাম, এটাকে কনসেপচুয়াল থিওরি বলতে হতো। ডিরেক্ট থিওরি কিছু কোশ্চেন আছে, যেমন ডিরেক্ট থিওরি কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এই কোশ্চেনটা ডিরেক্ট থিওরি কোশ্চেন। ডি অরবিটালগুলো মানে কোন ডি অরবিটালটি অক্ষ বরাবর অবস্থিত, কোনটা বলো তো? এই যে এখানে আমরা দেখতাম না, এই যে এরকম ভাবে এই যে একটা বলয় দিয়ে অক্ষ বরাবর অবস্থিত, কে সেটা? জেড না? কইরে আমার জেড, এই যে জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই দুইটা। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমন থাকে? এই যে এরকম 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 ভাবে ছিল, তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। এটা ডিরেক্ট থিওরি। কনসেপচুয়াল ডিরেক্ট থিওরি তুমি হয় পারবা না হলে পারবা না। কনসেপচুয়াল থিওরি মানে তোমার ওটার কনসেপ্টটা জানা আছে, সেটা থিওরিটা দিচ্ছ। কনসেপচুয়াল থিওরির সাথে সবসময় সামনে আগে যাবা, সবসময় সামনে আগে যাবা। যেমন এটা ক নাম্বার এই কোয়েশ্চেনটা, এটাকে ম্যাথমেটিক্যাল বলা যাবে না, এটা কনসেপচুয়াল থিওরি। কেন? কারণ বলতেছে কোনটা আয়তন বেশি দখল করবে। ধরো তোমাকে ডিরেক্ট বলা হচ্ছে কোনটা আমার আয়তন বেশি দখল করবে। এখন কথা হইলো যে তুমি জানো যার মোল ভগ্নাংশ বেশি সেটাই বেশি আয়তন দখল করবে, বিষয়টা এরকম অনেকটা। যার মোল ভগ্নাংশ বেশি হবে, যার মোল সংখ্যা বেশি হবে, মোল ভগ্নাংশ বেশি হওয়ার আগে নিশ্চয়ই মোল সংখ্যা বেশি হইতে হবে, সো ওটাই আমাদের আয়তন বেশি দখল করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে 1 গ্রাম সব থেকে কম আণবিক ভর যার, তারই মোল সংখ্যা নিশ্চয়ই বেশি হবে। নাইট্রোজেনের ভর 28, এর ভর 32, এর ভর 17, আর্গনের ভর মিনিমাম 36 বা 40 আসলে। তাহলে তুমি বলো তো 17টা কি আমার রাইট আনসার হয়ে যাচ্ছে না? সি। এটাও তাহলে কি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন? নিশ্চয়ই না, কনসেপচুয়াল থিওরি। এই জিনিসগুলাই হচ্ছে সব থেকে জরুরি। দেখো এখানে দিয়ে রাখছে কোন যৌগের টটোমারিজম দেখা, এটা তো তোমাকে দেখালাম আমি। এই যে এটা ডিরেক্ট থিওরি। আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? এটা তো কনসেপচুয়াল থিওরি না, এটা ডিরেক্ট থিওরি। আয়তনিক ফ্লাস্ক, ভলিওমেট্রিক ফ্লাস্ক, বুঝতেছো? এখানে দেখো নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে, মানে একটা লন পেয়ার ইলেকট্রন রয়েছে? কার্বন আয়ন, অবশ্যই রাইট আনসার। শেষ। এটাতেও নাই, এটাতেও নাই, এটাতে এক জোড়া নাই, 2 জোড়া আছে। কেমনে? ওই যে ওই নাইট্রোজেনের কাছে এক জোড়া আছে, আর এই যে এখানে এক জোড়া আছে একটা লন পেয়ারে। এটাতে তো নাই, এটা তো ত্যাগ করে দিছে। তার মানে একমাত্র উত্তর থাকে কি? এই যে কার্বন আয়নই সঠিক উত্তর। এটা তো ডিরেক্ট থিওরি, এগুলো তো কনসেপচুয়াল থিওরি না। বুঝতেছো জিনিসটা? তাহলে আমরা কোনটা করব, কোনটাকে স্কিপ করব, কোনটাকে ছাড়বো? তাহলে এখানে দেখো তুমি চাইলে হচ্ছে অ্যালকিনের আলোক সমানতা প্রদর্শন করে, যদি মনে হয় যে না ভাই এখানে একটু টাইম লাগবে, এটা তুমি পরে করো, কোনো সমস্যা নাই, পরে করা যায় চাইলে। এখানে দেখো, এখানে বলতেছে নিম্নের বিক্রিয়াটার নাম কি? এটা তো ডিরেক্ট একেবারে বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেখানে আমরা একটা অ্যাসিড অ্যামাইড থেকে 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন তৈরি করি। তাহলে এই জিনিসটা কি ডিরেক্ট আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া না? ডান। এটা দেখো, এটা কি ডিরেক্ট একটা থিওরি না? ডিরেক্ট একটা থিওরি না, এটা চাইলেও তুমি কনসেপচুয়াল থিওরি হিসেবে কাজে লাগাতে পারবা। মানে এটা কি তুমি বলতে পারো যে না ভাই একটু সময় দিলে বোধহয় আমি বের করতে পারবো, এরকম করে যেটা বললাম। তাহলে বলো এটা কি একটা কনসেপচুয়াল থিওরি? এটা কি তোমাকে ছেড়ে দিলে তুমি উত্তর করতে পারবা যদি এক্সাক্ট উত্তরটা না জানো? তাহলে নিশ্চয়ই না। তার মানে এই টাইপের কোশ্চিনে 2টা জিনিস আছে তোমার ভিতরে, হয় হ্যাঁ না হয় না। যদি না পারো তুমি ছাড়ো, তুমি চিন্তা করো না যে এটা পারলাম না মানে আমার চান্স হবে না, কোনো দরকার নাই চিন্তা করার। এমন হইতেই পারে যে 1 থেকে 5 তুই একটাও পারিসনি ভাই, হইতেই পারে। তাই বলে এই না যে 1 থেকে 50 একটাও পারতেছিস না, তখন তো আর এটা কিছু মানে তখন তো ওই যে আল্লাহর নাম, তখন তো আর কিছু করার নাই আসলে। এমন না, এমন হইতেই পারে। হাল ছাড়বা না কখনো এই পরীক্ষার হলটার ভিতরে এরকম কইরা। রাবি যখন ভর্তি পরীক্ষা সি ইউনিটে আমি দেই, আমার মনে আছে আমি 62 নাম্বার কোশ্চেনের উত্তর করতেছিলাম ভাই, 80টার ভিতরে আমার খাতা টান দিয়ে নিয়ে গেছে। তার ভিতরে কোনটা করছি না করছি কোনো মানে সিরিয়াসনেসই ছিল না ভাই, স্টিল আমি ওটাতে চান্স পেয়ে গেছিলাম। আমি মানে এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি পার হয়ে গেছেন, পার হয়ে যাওয়ার পরে সবটাই সহজ, বললে সহজ লাগে আসলে। সত্য, হ্যাঁ, বাট তোমার ওই সিচুয়েশনটাতে আমিও ছিলাম। তোমার ওই পার হয়ে যাওয়ার আগ যে সিচুয়েশনটা, সেটাতে আমিও ছিলাম রে বাপ, আমিও ছিলাম। আমিও তখন এগুলো কথা শুনতাম, বুঝতাম, একটু ধরার চেষ্টা করতাম, মানসিক স্থিরতা ধরে রাখতাম এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতাম। তোমাকে জাস্ট আমি আস্ক করতেছি অতটুকুই করতে, তুমি নিজের সর্বোচ্চটুকু দাও। দেনার মালিক আল্লাহ, ইনশাল্লাহ তুমি পাবা, ইনশাল্লাহ তোমাকে দেওয়া হবে। এই ঠিক আছে? তাহলে কি হিসাবটা কি আমরা টুকটাক করে অবশ্যই বুঝতে পারছি না? এই যে এখানে দেখো আয়নের ঘনমাত্রায় এই যে এই জিনিসটা, এটা পিওর একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ভাই, পিওর।
এই জিনিসটাকে যত যে দ্রুত প্রসেস করতে পারবে। এখন আমাকে বলছে কোশ্চেনটা একটু বুঝ, দেখ নিচের কোন আয়নের ঘনমাত্রায় জিঙ্ক 2+, ফেরাম 2+, এখানে আমাদের জারণ বিভব হচ্ছে কোথায় জিঙ্কে, বিজারণ হচ্ছে কোথায় বলতো ভাইয়া, ফেরামে নিশ্চয়ই। আচ্ছা, সেলের বিভবের প্রমাণ মানে সেলের বিভবটা প্রমাণ সেল বিভবের থেকে বেশি হবে। এখন তোর মাথার ভিতরে এই সূত্রটা কি বলতো, মানে ই সেলের মানটা হয় হচ্ছে ভাইয়া ইনট, এটা তো প্রমাণটা হয়ে গেল, ইনট সেল মাইনাস RT/NF লন কিউ, এরকম না ভাই? বল, এই যে এখানে একটা লন কিউ এমন দিয়ে দে। আচ্ছা, RT/NF লন কিউ। এখন দেখ ভাইয়া সামনে একটা মাইনাস দিয়ে রাখছিস তুই। কিউ মানে কি? বিক্রিয়া অনুপাত। বিক্রিয়া অনুপাতের ক্ষেত্রে অবশ্যই উৎপাদ আগে থাকে, বিক্রিয়ক নিশ্চয়ই পরে থাকে, তাই না? মানে হ্যাঁ, বিক্রিয়ক নিশ্চয়ই পরে থাকবে। তাহলে বিক্রিয়ক তো এখানে হচ্ছে যে আমাদের এই যে জিঙ্ক আয়নটা, ওটা একটা বিক্রিয়ক হচ্ছে। তাহলে সরি, জিঙ্ক থেকে তো জিঙ্ক 2+ পরিণত হচ্ছে ওয়েট। মানে দেখো এটা কিন্তু তোমার মাথার ভিতরে রীতিমতন তুমি খেলাইতেছো, আমি তোমাকে উত্তর করানোর জন্য তখন এটা দেখাচ্ছি আর কি। তো জিনিসটা হচ্ছে যে যেহেতু জিঙ্ক 2+ উপরে আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার Fe2+টাও উপরে আছে, মানে এই যে এর ভিতরে এটা থেকে গেছে, আর উৎপাদের ভিতরে বিক্রিয়কের মধ্যে আছে হচ্ছে Fe3+। আচ্ছা, এমনটা আছে না লন কিউ এর মানটা? এখন তুমি জানো লনের উপরে যদি পজিটিভ মান বা ধনাত্মক মান থাকে তাহলে তো আমার লাভ নাই। ধনাত্মক মান থাকলে কি লাভ আছে আমার? ও তো আমার মাইনাস করতেছে সেল থেকে, তাহলে তারও কমে যাবে। আমাকে বলছে যে মানে এটার থেকে এর মানটা বেশি হইতে হবে। তাহলে এটা যদি কোনো রকম ভাবে পজিটিভ হয়ে যায় তাহলে এর মানটা অবশ্যই এটার থেকে বেশি হয়ে গেল না? এর মানটা বেশি হয়ে গেল না? অবশ্যই বেশি হয়ে গেল, অবশ্যই বেশি হয়ে গেল। এখন কিউ এর ভ্যালুটাকে যদি আমরা মাইনাস করতে পারি, মানে লন কিউ এর মানটা যদি আমাদের মাইনাস চলে আসে তাহলেই তো হয়। লন কিউ এর মান না মাইনাস কেমনে হবে? এটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে টোটালটা, মানে পূর্ণ সংখ্যা বলতে এটা যদি বড় হয় এদের থেকে, তাহলে এটাই নিশ্চয়ই আমাদের দশমিক হয়ে গেল ওভারঅল। এইটা যদি আমাদের দশমিক হয়ে যায়, ভালো করে মাথার ভিতরে ঢুকা, এইটা যদি আমাদের দশমিক হয়ে যায় ভাইয়া, তাহলে লনের মধ্যে যদি দশমিক থাকে 1/10 ধর এরকম দশমিক থাকে, তার মানে এটা লনটা মাইনাস হয়ে গেল ওভারঅল। লন 1 মাইনাস লন 10 কি মাইনাস আসবে না উত্তর? অবশ্যই মাইনাস আসবে। তাহলে ওই মাইনাসে মাইনাসে কি হচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে না? তার মানে এটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে না? তাহলে আমার টার্গেট কি থাকবে? ফেরিকের যে ঘনমাত্রা সেটাকে আমরা বাড়ায় ধরবো। দেখো তুমি জিঙ্কের না ফেরাম, এই যে ফেরিকের 1.1, এই যে রাইট আনসার সি, ফেরিকের 1.1, এটার কথাই বলতেছি। বুঝতেছো? কনসেপচুয়াল থিওরি টাইম কনজিউমিং লাগতেছে? লাগবে না, আমি করে দেখালাম, আমি টাইম নিয়ে দেখালাম, তোমাকে বুঝায় দেখালাম, দ্যাটস ওয়াই লাগতেছে। তুমি নিজে ঠান্ডা মাথায় করে দেখো, তারপরে বুঝে দেখো, এটা উত্তর করতে হাইয়েস্ট তোমার 45 সেকেন্ডই যায়, এর বেশি আসলে যাওয়া উচিত না। পিওর কনসেপচুয়াল থিওরি, ওকে? একই রকম এই যে এগুলা দেখো, এটা কনসেপচুয়াল থিওরি। কোন যৌগটি জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না? এই যে এনমিন পর্যন্ত তো করে, কে করবে না? টলোইন করবে না, ডান। তো তুমি এই জিনিসগুলোকে ডিরেক্ট হচ্ছে যে পারো না, এই জিনিসগুলো ডিরেক্ট পারো না। এই যে এখানে নির্দেশকের মান দেওয়া, কোন যৌগটি জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে এটা বললাম, সামগ্রিক ডাইপোল সর্বাধিক, তারপরে হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে 15 থেকে 50 কিলোমিটার, এগুলো তো পিওর থিওরি, স্ট্র্যাটোমন্ডল, ডান। এই জিনিসগুলা ধরতেছো, বুঝতেছো? ওভারঅল আমরা যতগুলা কোশ্চেন আলাপ আলোচনা করলাম, এখান থেকে তুমি হাইয়েস্ট 3টা থেকে 4টা পাইছো, যেটা তুমি এট এ গ্লান্স চিন্তা করতেছো যে ভাই এই কয়টা আমি উত্তর করবো না। তাহলে তো তুমি সঠিক উত্তর 10টা থেকে 12টা করতে পারতেছো, মানে 12টা তো নিয়ে আসতে পারতেছো, 11টা থেকে 12টা তো নিয়ে আসতে পারতেছো না? এই জিনিসটারই কথা বলা হচ্ছিল, বা বারবার করে আমি গলা ফাটায় ফেলতেছিলাম এই জায়গাতে, যে এট এ গ্লান্স। তারপরে এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট, এটার কথা অলরেডি আমি বুঝাইছি বা দেখাইছি। হ্যাঁ, আমার মাথার ভিতরে রাখতে হবে যে সব প্রশ্নের আসলে উত্তর করা লাগে না, এবং ইগোইস্টিক হওয়া যাবে না যে আমি এটা করে আসছি, এটা কেন পারবো না এখন, হ্যান ত্যান করা যাবে না। হইতেই পারে, একটুর জন্য ভুলে যেতেই পারি, নো ইস্যুস, স্কিপ দ্যাট ওয়ান। আরেকটা করো, পরে হয়তো বা এমন অনেক কোয়েশ্চেন আছে ইজি, যেটা বসে আছে, অপেক্ষা করে আছে। আমি রাবিতে আরো ভালো পজিশনে চান্স পাইতাম যদি আমি পরের বায়োলজি কোয়েশ্চেনগুলো কিছুটা উত্তর করতে পারতাম। রক্তরসের ভিতরে পানির পরিমাণ কত? 55%। মানে রক্তের ভিতরে রক্তরসের পরিমাণ কত? 55%। এটা খুবই জানা একটা উত্তর। এই কোয়েশ্চেনটা আমি পরে দেখছি, আমার দিকে তাকায় আছে, আমি উত্তরটা করতে পারিনি কেন? কারণ আমি তো হচ্ছে যে ওই যে ইগোইস্টিক হয়ে মনে করছিলাম যে সবই করে যাব। চান্স হয়ে গেছিল, আল্লাহ দিছিল তাই। বাট তোমার ক্ষেত্রে যেন এটা না হয়, এরকম যেন ভুল না হয়। একটা ইজি কোয়েশ্চেন, হ্যাঁ বা না যেটা উত্তর, সেটা কেন তুমি ছেড়ে আসবা? কখনো না। রিভিশনে ফোকাস দাও। এই যে লাস্ট টাইমটা যেটা চলতেছে, এই যে গেম চেঞ্জার মতন 10 ডেজ, এখানে ম্যাক্সিমাম টাইমে রিভিশন করো, এবং রিভিশনে ওই জিনিসটাই বারবার রাখো যেটা হচ্ছে তোমার মিস্টেক, যেটা তুমি বারবার করে মিস্টেক করতেছো। এটা হতে পারে তোমার ফাইনাল মডেল টেস্টগুলো দেওয়ার ক্ষেত্রে তুমি খুঁজে পাইছো, হতে পারে তুমি ডেইলি এক্সামগুলো দেওয়ার সময় দেখতা যে আমার আসলে ম্যাথের ভিতরে এই কয়টা চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে, বা এই কয়টা চ্যাপ্টারে আসলে উত্তর করতে পারি না, জৈব রসায়নের ভিতরে উত্তর করতে পারতেছি না, পরিমাণগত রসায়নের ক্যালকুলেশন পারতেছি না, যেটাই হোক, যেখানে হচ্ছে মিস্টেকটা, ওটাকে কাউন্টার দাও। এই টাইমটার ভিতরে কেউ যদি হেরে যায় তাহলে হারবেও হচ্ছে মিস্টেকের কাছে, কারণ এখন যে মানুষজনগুলো আছে তারা সবাই সিরিয়াস, সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে। তাহলে মিস্টেকগুলোকে আসলে মানে মাথা চাড়া দিতে দিও না, এগুলাকে একেবারে নির্মূল করে ফেলো।
ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। সো ডেমো অংশটা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আশা করি বুঝতে পারছো। এরকমভাবে তুমি তোমার সাল ওয়াইজ এখন কোয়েশ্চেন নিয়ে চিন্তা করতে পারো। এখন টপিক ওয়াইজে যাওয়ার দরকার নাই। রীতিমতন সাল ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সলভ করার আসলে সময়টা হচ্ছে এটা এখন। এখন হচ্ছে প্রপার। ইনশাল্লাহ ভালো মতন সলভ করো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।